হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। সকালে তাকে আদালতে নেওয়া হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আসাদুজ্জামানের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে। এর আগে বুধবার রাতে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশুলিয়া ছাত্র জনতার আন্দোলনে 6 জনকে হত্যার পর ভ্যানের ওপর লাশ পোড়ানোর ঘটনায় সাভার থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে 12 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাসউদ্দিন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহিল কাফি ওনাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্রপক্ষের 12 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ সকাল 9টা পর্যন্ত উনি তদন্তকারী কর্মকর্তার অধীনে সাভারে রিমান্ডে থাকবেন এবং পরবর্তী 3 ঘন্টা অর্থাৎ 17 তারিখ 9টা থেকে 12টার মধ্যে ওনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে পুনরায় উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা, কিন্তু জামিন আবেদন নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে। এছাড়া একটি মামলায় ইনুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে মেনন ও পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 1:30টার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে। বোর্ড কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড। গত 7 জুলাই রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর 21 আগস্ট সন্ধ্যায় হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তের নানা পয়েন্টে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা সতর্কতার পরও বন্ধ হচ্ছে না অনুপ্রবেশ। 5 আগস্ট পরবর্তীত পরিস্থিতিতে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সরকার পতনের পর কয়েকদিন সীমান্ত এলাকা সহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন করে অনুপ্রবেশ শুরু করেছে রোহিঙ্গারা। সম্প্রতি নিরাপত্তা তৎপরতা বাড়ানো হলেও থামছে না অনুপ্রবেশকারী। রাতের আধারে যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। 5 আগস্ট পরবর্তী সময়ে 10,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, এই সংখ্যা কমপক্ষে 20,000। একই সঙ্গে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে আরও 30,000 রোহিঙ্গা। রোহিঙ্গারা যাতে স্থানীয়দের বাসায় অবস্থান নিতে না পারেন সেই লক্ষ্যে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বিজিবির টেকনাফ ও কক্সবাজার অঞ্চলের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। গত 1 মাসে অনুপ্রবেশের চেষ্টায় 4,506 জন রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে। টেকনাফ ও উখিয়ার 30টি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। থাকছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের বাড়ির পাশাপাশি ভাড়া বাসায়। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে। টাকার বিনিময়ে অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে তারা আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে। তো
তো এই জিনিসটা আমাদের জন্য খুবই একটা ভয়াবহ বিষয়। নতুনভাবে রোহিঙ্গা প্রবেশের বিষয় নিশ্চিত করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিভাগ। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে বাংলাদেশ সরকার। নেওয়া হয়নি তাদের তালিকা করার উদ্যোগও। যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসলেও তাদেরকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। লাগামহীন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমে তদারকি করলেও কিছুদিন বাজার শিথিল থাকায় ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সব ধরনের পণ্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবারও যেন সব ধরনের পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাহিরে। বাড়তি দামে ক্রয় করতে হচ্ছে সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্য। দর্শক, এ নিয়ে বিস্তারিত রয়েছে আবু সাইদ অপুর রিপোর্টে। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। বাজার পরিস্থিতি কেমন চলছে এ নিয়ে আমরা কথা বলবো ভোক্তাদের সাথে। কি বলছেন তারা, সত্যি কি তারা স্বস্তিতে রয়েছেন? গেল কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি থাকায় নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। যদিও মাঠ পর্যায়ে বছরের 11 মাস খোঁজ খবর না থাকলেও রমজান মাস আসলে বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসে ভোক্তা অধিকার সহ মনিটরিংয়ের ব্যবস্থায় থাকা কর্তারা। আর এই পরিস্থিতি শুধু রাজধানী নয়, সারা দেশের বাজারগুলোর। কিন্তু পরিস্থিতি যেন যেই লেও সেই কদু। লাগামহীন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমে তদারকি করায় বাজার কিছুদিন শিথিল থাকায় ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সব ধরনের পণ্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবার যেন সব ধরনের পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই তো ক্ষোভ আর আক্ষেপ যেন ভোক্তাদের এখন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। প্রতিটি পণ্যে বেড়েছে 10 থেকে 20 টাকা। আবার কোনো কোনো পণ্যের সরবরাহ কম থাকায় 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দাম ঠেকেছে। গত সপ্তাহে 120 টাকা কেজি ছিল, এই সপ্তাহে 160 টাকা। টমেটো 140 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, আবার করলাও 50 টাকা 60 টাকা কেজি। যখন না পাওয়া যায়, ক্ষেতের থেকে উঠাইতে না পারে, তখন একটু দাম হয়ে যায়। মানুষের মালের শর্ট পড়লে মালের দাম বাড়ে, কিন্তু এছাড়া মালের দাম বাড়ে না। বলছে যে দাম পানির মতো হয়েছে, পানির মতো হয়ে গেছে। 1300-1400 টাকা, বেসিক্যালি 1300-1400 টাকা হচ্ছে ছোট ছোট ইলিশগুলো। হ্যাঁ, আপনি দেখবেন এখানে যে ইলিশগুলো আছে সেগুলো হয়তো 1300 হতে পারে। সপ্তাহে সপ্তাহে দাম মনে হয় বাড়বে আরো। আমরা অল্প বেতনে চাকরি করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তো যে দামটা যদি কমে তাহলে আমাদের জন্য জীবন ধারণ করতে অনেক সুবিধা হয়, না আমাদের অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। মৌলভীবাজার জেলা সহ পুরো সিলেট বিভাগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জেলার অন্যান্য উপজেলার মতো জুড়িতে প্রচণ্ড গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই মরার উপর খাড়ার খা হিসেবে বেড়েছে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। দিনরাত মিলিয়ে 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা খাতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রতিনিধি ময়ূল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গভীর রাতে একবার বিদ্যুৎ গেলে আর যেন ফিরে আসার নাম নেই। বিদ্যুৎহীন থাকার কারণে শিশু ও বৃদ্ধরা পড়ছেন বিপাকে। বিশেষ করে ভোগান্তি পোহাচ্ছে গ্রামের শিক্ষার্থীরা। মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনরাত মিলিয়ে 9-10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা খাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জুড়িতে লোডশেডিং এর অবস্থা খুবই খারাপ। প্রত্যেক দিন আর না হয় 12 থেকে 15 বার কারেন্ট যায়। অসহনীয় গরম আর তীব্র লোডশেডিং এ গা ঘেমে বেশিরভাগ শিক্ষার্থী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা বাড়িতে এবং বিদ্যালয়ে লেখাপড়া করতে পারি না, এই জন্য অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। রাতেও ঠিকমতো বাড়িতে পড়াশোনা করতে পারছি না, যার কারণে আমাদের
সিলেবাস অনেক পিছিয়ে যাচ্ছে। তীব্র লোডশেডিং এর কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা, ক্ষতিগ্রস্ত হচ্ছে খামার মালিকরা। বিদ্যুতের এমন লুকোচুরির খেলায় সাধারণ মানুষ অতিষ্ঠ। ব্যবসায়ীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের ব্যবসা বাণিজ্য বিদ্যুতের কারণে আমরা করতে পারছি না। আমরা চাই সরকারের কাছে যে আমাদের লোডশেডিংটা একটু কমানোর জন্য। লোডশেডিং এর কারণ হিসেবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকাকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। আর কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানালেন দায়িত্বরতরা। 6.5 মেগাওয়াটের বিপরীতে আমরা পাচ্ছি 2.5 থেকে 3.5 মেগাওয়াট, যার কারণে আমাদের প্রতিদিন 3 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দেখা দিচ্ছে। তো এই লোডশেডিং নিরসনের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রতি বছরের ন্যায় এবারও রোপা আমন মৌসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জমজমাট ঐতিহ্যবাহী ধানের চারার হাট। ধানের বিভিন্ন জাতের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা হাটে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সহ যেসব এলাকায় বীজতলা তৈরির সুযোগ নেই সেসব স্থানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখান থেকে তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছেন। প্রতিদিন হাটে 15 থেকে 20 লাখ টাকার চারা বিক্রি হচ্ছে। প্রতিনিধি আফম কাসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 54,425 হেক্টর জমিতে। এবছরের বন্যায় প্রায় 6,000 হেক্টর জমির ক্ষতি হলেও এখন পর্যন্ত আবাদ হয়েছে 34,000 হেক্টর জমিতে। মৌসুমকে সামনে রেখে জেলার একাধিক স্থানে বসেছে ধানের চারার হাট। কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুরে বসেছে জমজমাট ধানের চারার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হাট। এই হাট থেকে জেলা ছাড়াও আশপাশের জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছে। মহাসড়কের দুপাশে গড়ে ওঠা হাটে খাসা, নাজিরশাইল, বিনা 7, বিনা 22, বৃধান 75, 87, 93 ছাড়াও স্থানীয় জাতের কালিজিরা ও পাজাম চালের চারা রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন এবার প্রতি আটি ধানের চারা 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। নন্দনপুর বাজারটা আপনার এই ধানের চারার জন্য একটা ঐতিহ্যবাহী বাজার। অন্য বছর থেকে একটু ভালো বেচতেছি। আর জ্বালা সব প্রকার জাল হইয়া না আছে, যত 7, 22, নাজিরশাইল, খাসা সব জাতের জাল হইয়া না আছে। জ্বালা উঠে মানে জ্বালা বিক্রি হয়। এই বছরও জ্বালার আমদানি ভালো, রপ্তানিও ভালো হইতেছে। এই ওষুধের জ্বালা কিনছি, জ্বালা কিনা 1.5 কানি হাত লাগাবো। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকার চারা বিক্রি হয় এ হাটে। কিন্তু এবছর বেচাকেনা ভালো হলেও ক্রেতারা বলছে গত বছরের তুলনায় চারার মূল্য একটু বেশি মনে হচ্ছে। দামে দরে বনলে এবং আমি 4 থেকে 5 কানি হাত লাগাবো। বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, এর জন্যই মনে হয় দাম বাড়তেছে। প্রতিদিন পুরানা বাজারে নিজে 30 থেকে 40 লাখ টাকার আমি চারাগুলা বিক্রি হইতেছে। কৃষি বিভাগের এই উপপরিচালক জানান জেলার কৃষকরা ছাড়াও হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলার কৃষকরাও এ বাজার থেকে ধানের চারা কিনে নিয়ে যায়। যে সমস্ত কৃষকরা বীজতলা করে না, সরাসরি চারা ক্রয় করে, তাদের জন্য সহায়ক হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশেপাশে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় এই চারার ব্যাপক চাহিদা আছে গুণগত মান বিচার করে, এবং খুব জনপ্রিয় এই আমাদের এই চারার হাটটা। চলতি রোপা আমন মৌসুমে বীজতলার টার্গেট ধরা হয়েছে 2,794 হেক্টর, অর্জন হয়েছে 3,182 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং ধামরাইয়ে কলেজ ছাত্র আফিফুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে চলে গেছেন 16 ইউনিয়নের মধ্যে 13 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এতে করে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। তবে সুতিপাড়া ইউনিয়ন পরিষদে চলছে কার্যক্রম। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শারমিন। ধামরাই উপজেলার সদর যাদবপুর বাইশাকান্দা ইউনিয়ন পরিষদে গিয়ে সচিব, উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিত দেখা গেলেও নেই কোনো জনপ্রতিনিধি। তালা ঝুলছে চেয়ারম্যান কক্ষে। স্থানীয়রা বলছেন চেয়ারম্যানরা নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিপক্ষের রোষানল থেকে বাঁচতে ইউনিয়ন পরিষদে আসছেন না। ফলে জন্ম, মৃত্যু, ওয়ারিশ, নাগরিক সনদ এবং ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। জরুরি প্রয়োজনে পরিষদে এসে সঠিক সময়ের মধ্যে সনদ হাতে না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে সেবাগ্রহীতাদের। ট্যাক্সের লাগবো, আবার কারেন্ট বিলের কাগজ লাগবো, এগুলো জমা দিব, দিয়ে যদি হয় তা ভালো। এখন কবে ডেট দেয়, কিন্তু চেয়ারম্যান তো আসে নাই। আমাদের কাছে এখন একটু লেট হচ্ছে, কাজ করতে আসলে সাইন দিতেছে না, কারণ উনি তো এখন উপস্থিত নেই। চেয়ারম্যান বা মেম্বার কেউই নেই। সেক্ষেত্রে আমার কাগজটা বা যেটার জন্য আমি আসছি সেটা নিতে আমার অবশ্যই লেট হবে। তবে ব্যতিক্রম সুতিপাড়া ইউনিয়ন পরিষদ।
আগের মতোই চলছে সব ধরনের সেবা কার্যক্রম। সতীপাড়া ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান জনগণের শতভাগ যে সেবা সেটা সে নিশ্চিত করে থাকেন। আমি এখানে আমার মেয়ের জন্ম নিবন্ধন নিতে আসছি, আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি পেয়েছি। আমরা আসতেছি তার কাছে সেবা পাইতেছি। আমার অন্য কোনো চাওয়া পাওয়া না, আমি শুধু মানুষের সেবাটাই বাইসে আছি, ততদিন সেবাটাই করে দেবেন, চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য। যেসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা অফিস করছেন না, সেখানে চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেসব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাই বা তারা অফিস করছে না, যেখানে সেবা প্রার্থীদের বাধাগ্রস্ত, সেখানে প্যানেল নিয়োগ এবং প্রশাসক নিয়োগের বিষয়ে আমরা নির্দেশনা পেয়েছি মন্ত্রণালয় থেকে। আমরা এই বিষয়ে কাজ করছি, ঠিক আছে, কাজ করছি, খুব অচিরে এই বিষয়টি সমাধান করা হবে। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।